বাংলাদেশের কোলের ভেতরে হলো সেভেন সিস্টার। তাহলে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশও কিন্তু কম সুবিধাজনক অবস্থায় নাই। বাংলাদেশকে খোঁচা দিয়ে কোনোদিন সেভেন সিস্টারকে ভারত খুব ভালো নিয়ন্ত্রণে রাখবে, এটা কখনো হবে না, কোনোভাবেই হবে না। ভারতকে মনে রাখতে হবে আমরা নেপালও নই, আমরা ভুটানও নই, আমরা মালদ্বীপও নই। উই হ্যাভ গট আওয়ার ডেমোগ্রাফিক পটেনশিয়ালিটি, আমাদের জনশক্তি আছে। তো আপনি এখানে একটা কথা বলে গেছেন, চীন এবং ভারতের মধ্যে কোনো এসকেলেটিং আর্মস স্কিরমিশেস হয়, একটা যুদ্ধ হয়, এটা খণ্ড সময়ের জন্য হলো, এক সপ্তাহ বা 4 দিনের জন্য হলেও ভারত দুটো জায়গা হারাবে। একটা হলো অরুণাচল হারাবে, চিরদিনের জন্য নিয়ে নিবে। একটা হলো নিয়ে নিবে, লাদাখ নিয়ে নিবে। এখন যে শিলিগুড়িতে যে ইরিটেশন তৈরি করছে বাই ডিপ্লয়িং ট্রুপস অ্যান্ড এয়ারফোর্স, এটা তো শুধু বাংলাদেশের জন্য না, চীনের জন্য ইরিটেশন। চীনকে যদি ইরিটেট করে এবং চীন যদি এটাকে ওই 65 সালের মতো পিক আপ করে বিষয়টাকে, তাইলে যেটা হবে, চীন একটা জিনিস করবে, দুটো জায়গা নিয়ে নিবে ভারতের। একটা হলো অরুণাচল ফেরত দিবে না, কারণ চীনের যে ম্যাপটা, ন্যাশনাল ম্যাপ, এটা অরুণাচলকে ইনক্লুড করে রাখছে তারা অলরেডি। এবং এটার হিস্ট্রিটা বলি, হামিদ আনসারি, যেহেতু আমাকে ভারতের উপরই প্রশ্ন করা হয়েছে, হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন, ভাইস প্রেসিডেন্ট। উনি পঞ্চশীলা কনফারেন্সে যোগদান করেছিলেন বেইজিং এ, তখন তিনি ভারতের উপরাষ্ট্রপতি। ওনার কাছে যে চীনের যে ন্যাশনাল ম্যাপটা দেওয়া হয়েছে, ওই ম্যাপের মধ্যে পুরা অরুণাচলকে দেখিয়েছে এটা টিবেটের একটা প্রদেশ হিসেবে দেখিয়েছে, তিব্বতের একটা প্রদেশ হিসেবে দেখিয়েছে। দ্যাট মিনস তিব্বত ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ চায়না। দ্যাট মিনস অরুণাচল কে দেখিয়েছে যে ইট ইজ এ ক্লেমিং ফ্রম চায়না দ্যাট অরুণাচল হলো চায়নার। এটা দেখিয়েছে, এইটা চলে যাবে। যদি চীন এবং ভারতের মধ্যে কোনো এসকেলেটিং আর্মস স্কিরমিশেস হয়, একটা যুদ্ধ হয়, এটা খণ্ড সময়ের জন্য হলো, এক সপ্তাহ বা 4 দিনের জন্য হলেও ভারত দুটো জায়গা হারাবে। একটা হলো অরুণাচল হারাবে, চিরদিনের জন্য নিয়ে নিবে। একটা হলো নিয়ে নিবে, লাদাখ নিয়ে নিবে একবারে। এবং স্ট্র্যাটেজিক্যালি ভারতকে এই দুটো ভূমি যদি হারাতে হয়, তাইলে কৌশলগতভাবে ভারত অত্যন্ত নাজুক অবস্থায় পড়বে। সুতরাং আমি যেটা মনে করি যে ইন্ডিয়ান ফরেন পলিসি শুড বি চেঞ্জড, আর ইন্ডিয়ার একটা রেস্ট্রেইন পলিসি গ্রহণ করা উচিত, এটা সরকারি লোকদেরও গ্রহণ করা উচিত। এবং ভারতের যে সাংবাদিকরা আছেন এবং কিছু কিছু বুদ্ধিজীবী আছেন যারা ইংরেজিতে, হিন্দি স্টাইলে ইংরেজি বলেন, যারা, আমি ইংরেজি অত জানি না, আমি কাঁচা ইংরেজিতে, তারা যখন ভারতের, তারা যখন ইংরেজি বলেন, তখন মনে হয় এটা হিন্দির একটা এক ধরনের ভার্সন। তো সেই স্টাইলেই তারা করেন, মানে টক শো করেন। সেখানে তারা একটি কথা, প্রথম চুটেই বাংলাদেশকে ধরে, এরপরে পাকিস্তানকে ধরে, এরপরে চায়নাকে ধরে। আরে বাবা, তিনটাই তো খুব প্রতিবেশী রাষ্ট্র। এখন পাকিস্তানের বিরুদ্ধে তো পারপিচুয়াল হস্টাইলিটি, যার জন্য ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার সবসময় ভালনারেবল, সবসময় নাজুক অবস্থায় আছে ভারতের পশ্চিম সীমান্ত, এবং উত্তর পশ্চিম সীমান্ত এবং উত্তর পূর্ব সীমান্ত ভালনারেবল because of the existence of the giant China. আর সেভেন সিস্টার্স আমরা, আমি একটা কথা এখানে শেষ করি, মনির সাহেব আপনার চ্যানেল, এখানে আমার ভাই আছেন মুস্তাফিজ ভাই, ডিফেন্স স্ট্র্যাটেজিস্ট। আমি একদম ক্লিয়ার কাট একটা কথা বলি, রাজীব সিকরি নামে একজন পররাষ্ট্র সচিব ছিলেন ভারতের, ফর্মার ফরেন সেক্রেটারি। তিনি একটি খুব অনেস্ট উক্তি করেছেন যে আমরা একটা কমন কথা বলি যে বাংলাদেশ হলো জিওগ্রাফিক্যালি হলো ভারতের পেটের ভিতরে, কিন্তু হ্যাঁ, কিন্তু ভারতে বাংলাদেশের কোলের ভিতরে হলো সেভেন সিস্টার। তাহলে স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশও কিন্তু কম সুবিধাজনক অবস্থায় নাই। বাংলাদেশকে খোঁচা দিয়ে কোনোদিন সেভেন সিস্টারকে ভারত খুব ভালো নিয়ন্ত্রণে রাখবে, এটা কখনো হবে না, কোনোভাবেই হবে না। উনি নিজে বলেছেন, হি ওয়াজ দ্য ফর্মার ফরেন সেক্রেটারি। সুতরাং উনি একটি কথা রেখেছেন পরে, যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিত। আমরা যদি ভারতকে, আমরা যদি সবসময় মনে করি যে আমাদের তো পেটের ভিতরে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ মনে করবে যে আমাদের কুলের ভিতরে সেভেন সিস্টার। সুতরাং জিওগ্রাফিক্যাল লোকেশনে ভালনারেবিলিটি অবৈদিক থেকেই আছে, ভারতেরও আছে। সুতরাং আমি যেটা মনে করব যে আমরা 18-19 কোটির দেশ, আমাদেরকে ইগনোর করলে চলবে না।
ভারতকে মনে রাখতে হবে আমরা নেপালও নই, আমরা ভুটানও নই, আমরা মালদ্বীপও নই। উই হ্যাভ গট আওয়ার ডেমোগ্রাফিক পটেনশিয়ালিটি, আমাদের জনশক্তি আছে। তো আপনি এখানে একটা কথা বলে গেছেন, মুস্তাফিজ ভাইকে একটা প্রশ্ন করেছেন, এই যে আপনি মিলিটারি পার্সোনাল হিসেবে আপনাকে একজন দর্শক ভালো একটা প্রশ্ন করেছে যে মিলিটারি ট্রেনিং প্রত্যেক দেশেই আছে, 18 বছর হইলে মিলিটারি ট্রেনিং। তা আমাদের 18 কোটি 18.5 কোটির দেশে আমাদের লোকরা যখন মিলিটারি ট্রেনিং দিবে, দে হ্যাভ গট দ্য সেম ট্রেনিং অফ দ্য মিলিশিয়া ট্রেনিং, ওকে? তো সেইখানে ওই কাদের সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী একটি কথা বলেছিলেন যে ভারতের হয়তো 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এয়ার স্ট্রাইকিং করে বাংলাদেশকে দখল করতে, কিন্তু হজম করতে পারবে না, মারাত্মক বদ হজম হবে। এবং আমি ওনার এই বক্তব্যের সাথে অ্যাড করে বলি, বদহজমটা এই পর্যায়ে যাবে যে বাংলাদেশের উপরে যদি কোনো ম্যাসিভ মিলিটারি অ্যাটাক ইন্ডিয়া করে, তাহলে হয়তো বা সাময়িকভাবে একটা অবস্থান তৈরি করবে, শেষে আখেরে যেটা করবে ভারতের 7 সিস্টার সাংঘাতিকভাবে বিপর্যস্ত হবে, এবং এটা একটা অন্যভাবে অটোমেটিক্যালি ভারতের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সীমান্তে শুধু তারা ড্রোন সেট আপ করেছে এরকম না, আরেকটা খুব সাংঘাতিক অ্যালার্মিং নিউজ আছে আমাদের কাছে, সেটা হলো চিকেন স্নেক যেটাকে আমরা বলি শিলিগুড়িতে। এটা একটা স্ট্র্যাটেজিক একটা করিডোর, and it was offered by Bangladesh to India to maintain the connectivity between the mainstream union territory of Indian Seven Sisters. এখানে তো তারা অনেক কিছু মোতায়েন করে ফেলেছেন, এটা মুস্তাফিজ ভাই বলতে পারেন, যে এখানে তারা এয়ার বেস স্থাপন করেছে, একটা টেম্পোরারি এয়ার বেস স্থাপন করেছে, এবং সেখানে তারা ট্রুপস ডেপ্লয় করেছে ইন্ডিয়া। এবং আরেকটা জিনিস করেছে যেটা, সেটা হলো আরোহীবিহীন সার্ভিল্যান্স স্কাই ভেহিকল তারা এখানে ইউজ করছে। এখানে তারা ইন্টেলিজেন্স কালেক্ট করবে দোজ হু আর মুভিং থ্রু দিস পার্টিকুলার এরিয়া। তো এইগুলো তো আমি মনে করি যে চিকেন নেকে ভারতের যে সৈন্য সমাবেশ এবং এয়ার বেস স্থাপন করা, তারপরে এয়ার সার্ভিলেন্স মোতায়েন করা, এগুলো এক ধরনের বাংলাদেশের জন্য একটা ইরিটেশন and a kind of tangible threat to the sovereignty and territorial threat to Bangladesh। এবং শুধু তাই নয়, আরেকটা জিনিস হলেই চায়নার প্রতি এটা কিন্তু ইরিটেশন। সুতরাং আমি যেটা মনে করছি, যেটা আমি খুব ক্লিয়ার করে বলি, যে আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে যে 4 দিনের একটা আর্মস স্কিরমিশেস বা ক্ল্যাশ হয়ে গেল, মিলিটারি স্ট্রাইক হয়ে গেল উভয় দিক থেকে, এটাতে কি ভারত জিতেছে? জেতেনি। আমি যদি এটা বলি, মোটেও না। কারণ এটা কিন্তু আমি কিন্তু আমার মন করা অভিমত দিচ্ছি না, কারণ এখানে একজন মিলিটারি এক্সপার্ট আছেন আমাদের কর্নেল মুস্তাফিজ ভাই, আর আমি যার কাছ থেকে তথ্য নিয়েছি তিনি হলেন আপনার প্রফেসর ক্রিস্টিন ফেয়ার। উনি হলেন আমেরিকার একজন অধ্যাপিকা, খুবই নামকরা ভদ্র মহিলা, ডিফেন্স স্ট্র্যাটেজির উপরে পড়ান উনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। নাও শি ইজ এ ভিজিটিং প্রফেসর অফ সেভারাল ইউনিভার্সিটিজ। উনি এটা করণ থাপারের সাথে, ভারতের বিখ্যাত সাংবাদিক করণ থাপার, যার বাবা 1962 সালে ভারতের সেনাবাহিনী প্রধান ছিলেন, জেনারেল PN থাপার, প্রাণনাথ থাপারের ছেলে। করণ থাপার খুব নামকরা সাংবাদিক, তিনি ওই সাক্ষাৎকারটা ক্রিস্টিন ফেয়ারের নিয়েছেন। ক্রিস্টিন ফেয়ার বলেছে, একদম পরিষ্কার করে বলেছে, যে ইন্ডিয়া যে দাবিটা করছে যে সার্জিক্যাল স্ট্রাইকে তারা ভালো করেছে, মিলিটারি স্ট্রাইকে পাকিস্তানের এগেনস্ট ইন্ডিয়া ভালো করেছে, নাও তাদের রাফায়েল বিমান তারা স্বীকার করে না। কিন্তু ক্রিস্টিন ফেয়ার নিজে স্বীকার করছে যে ইট হ্যাজ বিন ক্লিয়ারলি রিপোর্টেড ইভেন টু মি, যে অন্তত 2টা পড়েছে, কিন্তু এটা বেশিও হতে পারে। আজকে লেটেস্ট নিউজ যেটা লোক, আজকে সকালে আমি পেলাম যে 6টা, 5টা, এরপরে আজকে পরে আসলো 5টা, আজকে সকালে আসছে 6। পাকিস্তান রিপোর্ট করেছে 5টা, কিন্তু আজকে সকালের এডিশন হলো 6টা রাফায়েল প্লেন, পৃথিবীর একদম খুব সফিস্টিকেটেড জেট ফাইটার, এয়ারফোর্স ফাইটার। তো এগুলো তো একজন পাকিস্তানের একটি মেয়ে আয়েশা, আয়েশা তো শোয়ে ফেলেছে 2টা। তো এখন যেটা যে তারা সুপিরিয়রিটি দাবি করে, যে আমরা 4 দিনের এই খণ্ড যুদ্ধে, অল্প সময়ের যুদ্ধে আমরা জিতেছি পাকিস্তানের সাথে, মোটেও না, সেটা বলে না। আর তারা যে দাবি করেছে যে তারা বাহাওয়ালপুরে চাকলালা এয়ারবেসে, নূর খান এয়ারবেস তারা ধ্বংস করে দিয়েছে এবং পাকিস্তানের 1/3 মিলিটারি ক্যাপাসিটি তারা ডিস্ট্রয় করেছে, একটিও সঠিক না। এটা ক্রিস্টিয়ান ফেয়ার স্বীকার করেননি।
আরেকজন হলো ফরিদ জাকারিয়া, উনি ইন্ডিয়ান, এখন কাজ করেন উনি সিএনএন এ। উনি বোম্বে, ওনার মাও খুব বিখ্যাত সাংবাদিক ছিলেন। ফরিদ আমার চেয়ে ছোট বয়সে। ফরিদও বলেছে যে নো, নো পার্টি, বোথ দ্য পার্টি ইজ এক্স্যাক্টলি ক্লেমিং দ্য উইন মিলিটারি সুপিরিয়রিটি, এক্স্যাক্টলি পিকচারটা তা না। উভয় দেশেরই ক্ষতি হয়েছে ইকোনমিক্যালি এবং কেউ জিততে পারেনি।